আচ্ছা, আমাদের শরীরটা তো একটা দুর্গের মতো, তাই না? যেটা সবসময় বাইরের শত্রুদের সাথে লড়াই করে চলেছে। কিন্তু কখনো কি মনে হয়েছে এই দুর্গটা কিভাবে বোঝে যে কাকে আক্রমণ করতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে? এটাই কিন্তু জীববিজ্ঞানের একটা বেশ বড়সড় রহস্য। চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক আর দুটো শব্দ অ্যান্টিজেন ও ইমিউনোজেন নিয়ে আলোচনা করা যাক, যা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে। মানে ভেবে দেখুন, আমাদের ইমিউন সিস্টেম হলো এই দুর্গের অতন্ত্র প্রহরী। কিন্তু এই প্রহরীরা কিছু শত্রুকে দেখলেই একেবারে হৈ হৈ করে আক্রমণ করে, আবার অন্যদেরকে দেখেও না দেখার ভান করে। কেন? এই যে একটা বাজবিচার, এর পেছনে কিন্তু লুকিয়ে আছে দুটো আইডিয়া। একটা হলো অ্যান্টিজেনেসিটি, যেটা শুধু শত্রুকে চিনতে পারে, আর অন্যটা হলো ইমিউনোজেনেসিটি, যেটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধের অ্যালার্ম বাজিয়ে দেয়। তো এই রহস্যটা সমাধান করতে গেলে আমাদের এই দুটো শব্দকে একটু ভালো করে বুঝতে হবে। প্রথমটা অ্যান্টিজেনেসিটি, অনেকটা ধরুন শত্রুর আইডি কার্ড দেখার মতো, শুধু চেনা। আর দ্বিতীয়টা ইমিউনোজেনেসিটি, যেটা শুধু আইডি কার্ড দেখাই নয়, একেবারে সাইরেন বাজিয়ে অ্যাকশনে নেমে পড়ার মতো। চলুন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা পরিষ্কার করে নিই। দেখুন, অ্যান্টিজেনিসিটি মানে হলো একটা মলিকিউলের আমাদের শরীরের অ্যান্টিবডি বা টি সেল রিসেপ্টরের সাথে শুধু লেগে যাওয়ার ক্ষমতা। মানে এটা অনেকটা দরজায় আলতো করে টোকা দেওয়ার মতো। কিন্তু ইমিউনোজেনেসিটি হলো সেই মলিকিউলটা যুক্ত হওয়ার পর আমাদের পুরো ইমিউন সিস্টেমকে জাগিয়ে তুলতে পারে এবং একটা বড়সড় রেসপন্স তৈরি করতে পারে। অর্থাৎ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করার মতো একটা ব্যাপার। এই যে লাইনটা, এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কথা। এর মানে হলো যে মলিকিউল ইমিউন রেসপন্স তৈরি করতে পারে সে অবশ্যই অ্যান্টিবডি বা টি সেলের সাথে যুক্ত হতে পারবে। কিন্তু এমন অনেক মলিকিউল আছে যারা শুধু যুক্ত হতে পারে কিন্তু কোনো রেসপন্স তৈরি করতে পারে না। তাহলে আসল প্রশ্নটা হলো, কি সেই সিক্রেট ফর্মুলা যা একটা সাধারণ অ্যান্টিজেনকে একটা শক্তিশালী ইমিউনোজেনে বদলে দেয়? ঠিক কি জিনিস একটা সাধারণ মলিকিউলকে একটা শক্তিশালী ইমিউনোজেনের পরিণত করে? এমন কি গোপন সূত্র আছে যার জন্য শরীর কোনো একটা মলিকিউলকে বড় হুমকি বলে মনে করে? চলুন সেই রহস্যটাই একটু খুঁজে বের করা যাক। এই দেখুন, এখানে একজন গবেষকের কিছু নোট রয়েছে, আর এখান থেকেই আমরা হয়তো সেই সিক্রেট ফর্মুলাটা পেয়ে যেতে পারি। এই নোটে একদম পরিষ্কার করে লেখা আছে যে ঠিক কোন কোন বৈশিষ্ট্য একটা মলিকিউলকে আমাদের শরীরের কাছে খতরনাক হিসাবে তুলে ধরে। চলুন নোটের সূত্রগুলো এক এক করে দেখে নেই। তো এই নোট বলছে যে 4টে প্রধান জিনিস একটা মলিকিউলের ভাগ্য ঠিক করে দেয়। প্রথমত, মলিকিউলটা আমাদের শরীরের জন্য কতটা বাইরের, মানে এটা কি আমাদের নিজেদের কোষ নাকি বাইরের কোনো শত্রু? দ্বিতীয়ত, তার সাইজ, সেটা কি একটা ছোটখাটো ব্যাপার নাকি বিশাল কোনো হুমকি? তৃতীয়ত, তার কেমিক্যাল গঠন, সেটা কি প্রোটিন, কার্বোহাইড্রেট নাকি অন্য কিছু? আর সবশেষে, শরীর তাকে সহজে ভাঙতে পারে কিনা। যদি কেমিক্যাল গঠনের দিক থেকে দেখি, তাহলে প্রোটিন হলো সবচেয়ে শক্তিশালী ইমিউনোজেন। আমাদের শরীর প্রোটিনকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখে, কারণ বেশিরভাগ ভাইরাস আর ব্যাকটেরিয়ার মতো শত্রুরা তো প্রোটিন দিয়েই তৈরি। এরপরে আসে কার্বোহাইড্রেট, আর সবচেয়ে দুর্বল রেসপন্স দেখায় লিপিড বা ফ্যাটের প্রতি। এই প্রায়োরিটি লিস্টটাই কিন্তু আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমকে গাইড করে। সাইজ কিন্তু এখানে একটা বিরাট ব্যাপার। ভাবুন, ডেল্টন হলো মলিকিউল মাপার একটা স্কেল। তো কোনো কিছুর ওজন যদি 1000 ডেল্টনের কম হয়, শরীর তাকে সাধারণত পাত্তাই দেয় না। কিন্তু ওজন যখন 6000 ডেল্টনের বেশি হয়ে যায়, তখন ইমিউন সিস্টেমটাকে একটা সিরিয়াস হুমকি হিসেবে দেখে এবং অ্যাকশন নেওয়া শুরু করে। আর মাঝের অংশটা হলো একটা গ্রে এরিয়া, রেসপন্স হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। আর তার জন্য আমাদের হ্যাপটেন নামের একটা বিশেষ মলিকিউলের গল্প শুনতে হবে। এই গল্পটা শুনলেই বোঝা যাবে কিভাবে একটা আপাত নিরীহ অ্যান্টিজেন একটা শক্তিশালী ইমিউনোজেনে বদলে যেতে পারে। হ্যাপটেন হল সেই পারফেক্ট উদাহরণ। একটা ছোট্ট নিরীহ মলিকিউল, এটা এতটাই ছোট যে একা থাকলে অ্যান্টিবডির সাথে লাগতে পারলেও আমাদের ইমিউন সিস্টেমকে জাগাতে পারে না। মানে সে একা থাকলে শুধুই একজন অ্যান্টিজেন, কোনো ইমিউনোজেন নয়। অনেকটা একটা ছোট বাচ্চার মতো, যে একা থাকলে কোনো হুমকিই নয়। কিন্তু আসল মজাটা হয় তখন যখন এই ছোট হ্যাপটেনটা একটা বড়সড় বাহক বা ক্যারিয়ার প্রোটিনের সাথে জুড়ে যায়। তখন তাদের মিলিত সাইজটা ইমিউন সিস্টেমে চোখে পড়ে যায়, আর তখন শরীর আর তাকে ইগনোর করতে পারে না, বরং একটা বড় হুমকি হিসেবে দেখে আক্রমণ শুরু করে। অনেকটা ধরুন, একটা ছোট্ট বাচ্চা যখন একটা বিশাল দৈত্যের কাঁধে চড়ে বসে, তখন তাকে আর নিরীহ মনে হয় না। এভাবেই একটা নিরীহ মলিকিউল খতরনাক হয়ে ওঠে। তো এত কিছু তো জানা গেল,
কিন্তু প্রশ্নটা হলো, এই যে অ্যান্টিজেনিসিটি আর ইমিউনোজেনিসিটির পার্থক্য, এটা জেনে আসলে লাভটা কি? আমাদের রোজগার জীবনে এর কোনো প্রভাব আছে কি? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এর গুরুত্ব কিন্তু অনেক। ভ্যাকসিন বানানোর সময় বিজ্ঞানীরা ইচ্ছে করেই এমন শক্তিশালী ইমিউনোজেন ব্যবহার করেন যা আমাদের শরীরকে শিখিয়ে দেয় যে আসল শত্রু এলে কি করতে হবে। এটা অনেকটা সেনাবাহিনীর জন্য একটা মক ড্রিলের মতো, যা আসল যুদ্ধের জন্য তৈরি করে। অন্যদিকে অনেক অ্যালার্জির কারণও কিন্তু এই হ্যাপটেন। কিছু ছোট রাসায়নিক যেমন পেনিসিলিন বা নিকেলের মতো ধাতু আমাদের শরীরের প্রোটিনের সাথে যুক্ত হয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে আমাদের শরীর নিজের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করে দেয়, আর একে আমরা অ্যালার্জিক রিঅ্যাকশন বলি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, ইমিউন সিস্টেমের এই গোপন ভাষা যদি আমরা ডিকোড করতে পারি, তাহলে রোগের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারব। যদি আমরা জানি ঠিক কোন জিনিসটা আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমকে জাগিয়ে তোলে, তাহলে আমরা আরও ভালো ভ্যাকসিন বানাতে পারব, অ্যালার্জির চিকিৎসা করতে পারব, এমনকি ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধেও নতুন অস্ত্র তৈরি করতে পারব। ভাবনার বিষয়, তাই না? ভবিষ্যতের চিকিৎসাবিজ্ঞান হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।